রাষ্ট্র সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের রংপুরের বাড়িতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিদর্শন করবেন হাসপাতালও। চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা, অস্বীকার অভিযুক্তের কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসন। ব্রাজিলের সাও পাওলোতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের সব আরোহীর মৃত্যু, শোকে 1 মিনিটের নীরবতায় প্রেসিডেন্ট, মরদেহের অপেক্ষায় স্বজনরা। দীর্ঘ 32 বছর পর অলিম্পিক ফুটবলের স্বর্ণ জিতল স্পেন, স্বাগতিক ফ্রান্সকে হারালো 5-3 গোলে, ঘুচল টোকিও আসরের আক্ষেপ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাঈদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, করবেন কবর জিয়ারত। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে রংপুর মেডিকেল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়ে রুলিং করেছেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের বৈধতার বিষয়ে জানতে চাওয়ায় সন্ধ্যায় এই রুলিং দেন সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, দুর্যোগকালীন মুহূর্তে মধ্যবর্তী সরকারের প্রয়োজন আছে। গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর শপথ নেন রাষ্ট্রের সব অংশীজনের মতামতের ভিত্তিতে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, শুক্রবার বিকেল 3টার দিকে গভর্নর তার 1 পৃষ্ঠার পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। 2022 সালের 11 জুন গভর্নর হিসেবে 4 বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন সে বছরের 12 জুলাই। চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ার ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ও ইজারাদার সাদ্দাম হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ঠ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি অবৈধ দোকান উচ্ছেদের পর ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে চেয়ারম্যানের চাঁদাবাজির বিষয়টি নজরে আসে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হারুনুর রশিদ। চাঁদাবাজির বিষয়টি নজরে এসেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একটু সুখের আশায় বাজারে 50,000 টাকা চুক্তিতে চায়ের দোকান দিয়েছিলেন রুহুল আমিন ও তার ছেলে। মাসে ভাড়া দিতেন 4,500 টাকা। কিন্তু উপজেলা প্রশাসনের হঠাৎ উচ্ছেদে সবকিছু উলটপালট হয়ে যায়। চেয়ারম্যান বলেছে যে আমি যতদিন থাকবো তোমাকে কেউ উঠাবে না, পরে কেউ আইলে সেটা আলাদা ব্যাপার। দোকান পাশে সব উঠে দিয়ে আর প্রত্যেকটা মানুষ আমরা মনে করেন রাতে বেচা কিনে করে কিস্তি দিই, পেটের ভাত জুটাই। আমার বাবা আর আমি এখানে 1.5 লাখ টাকা কিস্তি তুলে ঋণগ্রস্ত করে দোকান দিয়েছিলাম আমরা। চেয়ারম্যান আমার দোকানটা উঠিয়ে দিল। আমার দোকানটা যে উঠিয়ে দিল ভাই, তো আমি এখন কি করে খাবো, আমি কি করে কিস্তি চালাবো? একই অবস্থা অন্যদেরও। চটপটি কিংবা বাদাম বিক্রির জন্য হাজার হাজার টাকা দিয়েছেন ইজারাদার ও ইউপি চেয়ারম্যানকে। একবেলা দোকান বসাতেও কাউকে দিতে হয়েছেন দৈনিক 100 টাকার উপরে। এখন আয়ের পথ বন্ধ হয়, মাথায় হাত তাদের। এখন দিয়ে আপনার 120 থেকে 100 টাকা খাজনা প্রত্যেক দিনই দিতে হয়। বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। এই একটা চায়ের দোকানটা 60 টাকা খাজনা দেওয়া খুব কষ্টকর। চেয়ারম্যান টাকা নিয়ে বারবার করে যখন এবার বলছে কি পুলিশকে টাকা দিতে হবে, এবার বলছে ওকে টাকা দিতে হবে, মানুষকে যাকে তাকে মনে টাকা লাগবে, তো হিসাব একসাথে টাকা লাগবে যে আমাদেরকে। সাদ্দামকে আমি যা বলবো সাদ্দামকে বলে দেবো, সাদ্দামের কাছে লেনদেন তখন এই করে দেবে, তখন বাকি আমি দেখে নেব। ইজারাদারের দাবি, ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজির প্রতিবাদ করাই ষড়যন্ত্র করে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। ইউনিয়ন কাউন্সিল থেকে টাকা বলছে, এগুলো আমার ইউনিয়ন কাউন্সিলের জায়গা। এখন খাজনা ইজারাদারের খাজনা দিতে হবে না, খাজনা সব আমি নেব। আমি তখন বললাম কাউন্সিলে যে আপনি কিসের খাজনা নেবেন, আমি উপজেলা থেকে হাট কিনেছি, খাজনা নিলে আমি নেবো খাজনা। এই কেন্দ্র করে আপনার দেখা গেছে দোকানপাট সব উচ্ছেদ।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান দোষ চাপাচ্ছেন বাজার ইজারাদারের উপর। কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও কারোর মারফত দিয়ে নেওয়া হয়নি। শুনলাম যে নাকি সাদ্দামকে টাকা দিয়েছে ইজারদারকে। ইজারাদার জানে আর ওই দোকানদারও জানে। এই অবস্থায় দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি, যদি আমাদের জানায় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। দ্রুতই এ অনিশ্চয়তার অবসান চান ব্যবসায়ীরা। আবারও বাজারে দোকান বসিয়ে ভাগ্যের চাকা সচল রাখতে চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে প্রতিটি মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা হিসেবে ছাত্র প্রতিনিধি রাখার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। মন্ত্রিসভার দপ্তর বন্টন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি। বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে যমুনায় ডেকে কথা বলবেন ডক্টর ইউনূস এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সাহায্য করা হবে বলেও জানান তিনি। শিক্ষার্থী নিহত হয়েছেন এই আন্দোলনে, এই অভ্যুত্থানে, সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন, ওনাদের সাথে কথা বলবেন। যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণকে সম্পৃক্ত করতে প্রতিটি মন্ত্রণালয়ে সহকারী উপদেষ্টা হিসেবে ছাত্র প্রতিনিধি রাখা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি। ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধে কাজ করবে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার বলে জানান প্রধান উপদেষ্টারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আকাশ ছোঁয়া দামে বিক্রি হওয়ায় সবজি বাজারে সচেতনতামূলক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বাগত জানান কারওয়ান বাজারের ব্যবসায়ীরাও। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার রাতে একদল শিক্ষার্থীর চাঁদাবাজির বিরুদ্ধে প্রচারণার চিত্র এটি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা এ সময় ব্যবসায়ীদেরকে চাঁদা না দিতে এবং অতি লাভ না করার অনুরোধ জানান। শিক্ষার্থীদের কোনো কথা তারা মানছে না, তখন আমাদের উপায় থাকবে না, তখন আমরা সেনাবাহিনীকে অবশ্যই ইনফর্ম করব। আমরা সকলেই যখন এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, তো দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 3 দিন মধ্যে এটা টোটালি পরিষ্কার হয়ে যাবে। জনগণ আমাদের পাশে থাকবেন, হেল্প করবেন, যে কোনো প্রবলেম হবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ীরা। জানান কিছু কিছু সবজির এখন মৌসুম নেই, তাই সেগুলোর দাম কিছুটা বেশি। আমরা যদি 60 টাকা কেজি আলুটা কিনে নিয়ে যাই, তো আমাদের এখানে আবার প্রতি কেজিতে 2 টাকা খাটতে আছে। তো আমরা তো আলু 60 টাকা আলু যদি নিয়ে যায় 62 টাকা কিনে, আমরা তো 65 টাকা আলু বেচতে পারবো না। আমরা 40 টাকা কীভাবে আলু বিক্রি করবো? মালের পণ্যটা কেউ নির্ধারিত রেট দিয়ে বিক্রি করতে পারবে না। গেল কয়েকদিন ধরে কোথাও নেই কোনো চাঁদাবাজি। বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। যদি এভাবে সাধারণ বাংলাদেশ চলে, আমাদের বাংলাদেশ অনেক উন্নত হবে। এবং যে চাঁদাবাজি হয়তো আগে আওয়ামী লীগের আমলে হয়ে গেছে, তারপরে ছাত্রদের মাধ্যমে এটার থেকে মুক্তি পাইছি আমরা। তারপরে দেখতেছেন আপনারা সাধারণ ব্যবসায়ীরা খুব স্বস্তি পাইতেছে যে এরকম যদি বাংলাদেশ চলে, তাহলে আমাদের আর কোনো দাবি দেওয়া কিচ্ছু নাই। নতুনের নেতৃত্বে বৈষম্যহীন, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত শান্তিময় বাংলাদেশ গড়ে উঠবে, এ আশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের
গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে উপদেষ্টা পরিষদের থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। এই মুহূর্তে রংপুরে সাইদের বাড়ির সামনে আছেন সহকর্মী শামীমা আক্তার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীমা, রংপুরে সাইদের বাড়ির সামনে তো আপনি আছেন, সেখানকার কি অবস্থা আর কখন নাগাদ ডক্টর ইউনূস পৌঁছাবেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি আপনাকে। আপনি যেমনটি বলেছেন যে আপনি জানেন যে গত ৮ তারিখে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু শপথের পর গতকালে তিনি প্রথমে গিয়েছেন আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য তিনি প্রথমেই গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে এবং তারপর তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর কিন্তু তিনি আজকেই আসছেন হচ্ছে সেই যে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রথম যিনি শহীদ হয়েছেন রংপুরের, আপনি জানেন পীরগঞ্জের বামনপুর গ্রামের রংপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ, তার বুকের তাজা রক্তে যে দাউ দাউ করে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, সেই আগুনেই পরে কিন্তু এই স্বৈর শাসকের পতন হয় এবং তার ফলে আজকেই কিন্তু সেই বামনপুর গ্রামে আসতেছেন হচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ যিনি আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি আজকে এখানে আসবেন এবং তিনি প্রথমেই এখানে এসে যাবেন হচ্ছে আবু সাইদের বাসায় যাবেন। আপনি জানেন যে তাদের 6 ভাই 1 বোনের একটি পরিবার আছে, সেই পরিবারে তারা প্রথমে তার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সবার সাথে দেখা করবেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যাবেন হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ যেখানে আবু সাইদ যে এখানে পড়াশোনা করেছে এবং সেই বিশ্ববিদ্যালয়ে যাবেন। তারপর তিনি যাবেন হচ্ছে এখানে, আপনি জানেন যে কেবলমাত্র রংপুরেই মরেছে প্রাণ দিয়েছিল 6 জন, অর্থাৎ 16ই জুলাই যে 6 জন প্রাণ দিয়েছে, তাছাড়াও কিন্তু অসংখ্য আহত রয়েছেন এখানকার রংপুর মেডিকেল কলেজে। তাদের সাথে দেখা করতে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনি জানেন যে তার সাথে কিন্তু আন্দোলনের যারা বেগবান করেছেন, অর্থাৎ যে এখানকার যারা সমন্বয়ক ছিলেন সেই আন্দোলনের সমন্বয়কগণ এখানে আসার কথা রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে সকাল 10:30টার পর একটি হেলিকপ্টার যোগে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবেন। এবং আবারও আমি তাকে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে এসে প্রথমে তিনি বামনপাড়ায় শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন, তারপর তিনি যাবেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তারপরে তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল নেন্সি রংপুর থেকে সর্বশেষ তথ্য। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা আক্তার। বাজারে কমেছে নিত্যপণ্যের দাম, স্বস্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজার দর কেমন দেখছেন আজকে, বিস্তারিত জানাবেন আমাদের। মানিকগঞ্জের যে নিত্যপণ্যের বাজার, সে বাজার কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কোনো পণ্যের দামই কিন্তু কমেনি। যে অবস্থায় গত সপ্তাহ থেকে যে বাজারের দর ছিল সে দর অবস্থায় রয়েছে। আজকের যেমন বাজারে যাচ্ছে বেগুন 50 টাকা কেজি, করলা 60 টাকা, আলু 60 টাকা, পেঁয়াজ 100 টাকা, কাঁচামরিচের দাম গতকালকে ছিল 120 টাকা কেজি, আজ কিন্তু বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। তো কাঁচামরিচের দামটা অসহনীয়ভাবে বেড়েছে। তো আর অন্যান্য যে পণ্য রয়েছে সে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল ছাত্ররা বাজার নিয়ন্ত্রণে এসেছিল এবং তারা একটি দাম নির্ধারণ করে বলে যায় যে আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা থেকে অন্যান্য পণ্যের দাম বলে গেলেও কিন্তু সেই বাজার কিন্তু সেই দরে কিন্তু বিক্রি হচ্ছে না। তো আমরা ব্যবসায়ীদের সাথে যেটা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আমরা বাজার দরের কোন রকম কোনো চার্ট কিংবা কোনো নির্দেশনা পাইনি এবং তারা যেভাবে ক্রয় করেছেন তারা সেভাবে বিক্রি করছেন। তো আমরা সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে বাজারটা আসলে যে অবস্থায় ছিল গত সপ্তাহে, যে ঊর্ধ্বমুখী ছিল সেই ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। বাজারের আসলে খেটে খাওয়া মানুষ এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেকে কিন্তু এখনো হতাশা নিয়ে বাজার থেকে অনেকে ফিরে যাচ্ছে। তো আমরা কথা বলেছি
কথা বলেছি যে ছাত্ররা গতকাল বাজার নিয়ন্ত্রণের জন্য এসেছিল। তো সেইখানে ছাত্ররা যেটি বলছেন যে তাদের দাবি যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে বাজারের দর নির্ধারণ করা, সে নির্ধারণ করার কথা বলেছেন, তা দাবি করেছেন। তো আর অন্যান্য যে মাছ মাংসের বাজার সেটিও কিন্তু স্থিতিশীল রয়েছে। আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, গতকাল ছিল 180 টাকা, আজ বিক্রি হচ্ছে 190 টাকা। আর যে মাছের দাম, সে মাছের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। তো সব মিলিয়ে বলা যায় যে সাধারণ এবং নিম্নবিত্ত মানুষের কিন্তু এখনো অসহায়তা নিয়ে বাজার করছেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। নেন্সি। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে সেখানকার বাজার দর সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। দেশ সংস্কারে নতুন সরকারকে সহযোগিতায় মাঠে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়ার শিক্ষার্থীরা। এদিকে এখনো কর্মস্থলে ফেরেনি কুষ্টিয়ার পুলিশ সদস্যরা। 11 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। দীর্ঘদিনের দমন ও নিপীড়নের হাত থেকে মুক্তি পায় দেশের আপামর জনগণ। স্বৈরাচার সরকারের পতন উপলক্ষে কুষ্টিয়ায় গতকাল শুক্রবার বিকেলে শিক্ষার্থী জনতার বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় গিয়ে শেষ হয়। সেখানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন সহ হয় নানা কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। সবাই মিলে গড়বেন বৈষম্যহীন বাংলাদেশ। যেহেতু আমাদের জয়টা আমরা পেয়েছি, তো এবার আমাদের নেক্সট যে পরিকল্পনা সেটা হচ্ছে একটা বাংলাদেশ সুন্দরভাবে তৈরি করা। আমাদের সোনার বাংলাদেশ, আমরা কোনো বৈষম্য চাই না। আমাদের শহীদ ভাইদের বিনিময়ে আমরা আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা কখনো বৈষম্যকে বিশ্বাস করি না এবং এ পর্যায়ে আমরা দেশকে সংস্কার করার কাজ, দেশকে নিজের হাতে রিকনস্ট্রাক্ট করার কাজ, সেটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি। এদিকে পুলিশ বাহিনীতে বৈষম্য দূর সহ 11 দফা দাবিতে কর্মসূচি পালন করছে কুষ্টিয়া পুলিশ। সমগ্র বাংলাদেশ পুলিশের 11 দফা দাবি, এই 11 দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। জনগণ তো আমাদের বন্ধু, আমরা জনগণের বন্ধু। আমরা কেন তাদের পেটো বাহিনী হিসেবে আমরা কেন ব্যবহৃত হব? আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের স্বায়ত্ত শাসন, আমরা কোনো সরকারি দলীয় অধীনে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে আমরা চলতে চাই এবং জনগণের সেবা করতে চাই। সবকিছু জায়গায় বৈষম্য করে রেখেছে, এই বৈষম্য দূর করতে হবে। দীর্ঘদিনের দমন ও নিপীড়নের পর নতুন সরকারের যুগোপযোগী পদক্ষেপে দূর হবে বৈষম্য, দেশ ফিরবে আলোর পথে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 61 আরোহী নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পর থেকে বিমানবন্দরগুলোতে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা। মর্মান্তিক এই ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। চারপাশে শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন, আর এর মাঝেই খোঁজা হচ্ছে পুড়ে যাওয়া মরদেহ। এ দৃশ্য ব্রাজিলের সাও পাওলো রাজ্য থেকে 80 কিলোমিটার উত্তরে বিনহেদো এলাকার। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে 61 আরোহী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। চোখের পলকে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আসার আগেই মারা যান ভেতরে থাকা সব আরোহী। ভায়াপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর PSVPB। তবে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। একটি বড় জায়গা জুড়ে আগুন ধরে যায়। এতে স্থানীয় কারো মৃত্যু না হলেও বেশ কয়েকটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এর ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয় আমি একটু দূরে ছিলাম। আমি যা দেখেছি তা ছিল বিমানের ধ্বংসাবশেষ, পোড়া মরদেহ। এখানে আসলে কেউ বেঁচে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি খারাপভাবে নেমে আসতে থাকে এবং এই অবস্থায় ঘুরতে ঘুরতে একটি আবাসিক এলাকার কাছে ভূপাতিত হয়। এদিকে ঘটনায় এরই মধ্যে শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি এক অনুষ্ঠানে 1 মিনিট নীরবতাও পালন করেন তিনি। আমি চাই সবাই উঠে দাঁড়াবে যাতে আমরা 1 মিনিট নীরবতা পালন করতে পারি, কারণ একটি বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে আসলে কেউই বেঁচে নেই।
এদিকে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ। তাদের মতে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, কারণ জানতে চলছে তদন্ত। তবে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আগে উড়োজাহাজটি থেকে কোনো বিপদ সংকেত আসেনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।